নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। কৈলাসহর কুমারঘাটের কাউলিকুড়ার ৩ নং ওয়ার্ডের বাসিন্দারা গত কয়েক বছর ধরে পানীয় জলের সংকটে ভুগছেন, অথচ সরকারি নথিতে দেখানো হয়েছে এলাকায় জল সরবরাহ করা হচ্ছে। বাস্তবে এক ফোঁটাও পানীয় জল না পেয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা বুধবার সকাল 10টা থেকে জাতীয় সড়ক পথ অবরোধ করতে বাধ্য হয়েছে। তাদের অভিযোগ, পানীয় জলের সংকট নিয়ে এলাকার গ্রাম প্রধান নেপাল দাসকে বহুবার জানিয়েছেন, অথচ তিনি কোনো সাড়া দিচ্ছেন না। পাশাপাশি জেলা শাসক অফিসে এবং স্থানীয় ব্লকে গিয়ে পর্যন্ত তারা এই বিষয়ে অবগত করেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তাদের কেউ সাড়া দিচ্ছে না। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো খাওয়ার জল পর্যন্ত নেই এলাকাবাসীর কাছে, বাজার থেকে ক্রয় করে এনে জল খেতে হচ্ছে। এই বিষয়গুলো এলাকার প্রধানের কাছে জানানো হলে তিনি হাসি দিয়ে উড়িয়ে দেন বলে অভিযোগ গ্রামবাসীর। গ্রামের মহিলাদের আরও অভিযোগ, এলাকার ব্লকের ভিডিওর কাছে রিপোর্ট রয়েছে, এলাকায় সঠিকভাবে পানীয় জল পরিষেবা প্রদান করা হচ্ছে, অথচ এই বিষয়ে ভিডিও অবগত নয়। পরবর্তী সময়ে বিষয়টি যখন সামনে আসে তখন মাথায় আকাশ ভেঙে পড়ল স্থানীয়দের। তখন তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। তাদের প্রশ্ন, পানীয় জল ছাড়া কিভাবে মানুষ চলতে পারে? বহু কষ্টে প্রতি বছর এভাবে তাদের কাটাতে হচ্ছে। তাই বিকল্প জাতীয় সড়ক অবরোধ করা ছাড়া তাদের কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না। আগামী দিনে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে, কারণ এলাকার 3 থেকে 3.5 শতাধিক মানুষের এই সমস্যার কারণে পিঠ দেওয়ালে ঠেকে গেছে। ভ্রুক্ষেপ নেই এলাকার জনপ্রতিনিধিদের। তাই কুম্ভকর্ণের নিদ্রা ভাঙাতে জোরালো আন্দোলনে নেমেছে তারা। জল ফাইলেছি তার কাছে রিপোর্ট আছে, তারা নোটিশ ফাইলেছে, অথচ আমরা দিকে একটু অর্ধেক হয়েছে, বাকি ভিডিও স্যারের কাছে এটা রিপোর্ট পর্যন্ত গেছে যে আমরা জল পাইছি, অথচ আমরা জল নাই। এর মধ্যে অতক্ষণ থেকে আমরা দাঁড়ানি, এখন অবধি আমরা এখানে প্রধান মেম্বার কেউ আইছুন মেনে আইলে না তারা। আমরা এখানে প্রধানের মেম্বারে আমরা বিরুদ্ধে দাঁড়াইছি, এখানে প্রধান এখন আইছুন না, তারা সবাই জানে আমরা ওই প্রধানের বাড়ি এখানে, এখন অবধি প্রধানের খবর জানোই না, কেন আইলে না, তাই না আইয়ে দেখলাম আমরা কি পরিস্থিতির মধ্যে আছি, আমরা কি লিগে কেন দাঁড়াইছি। আমরা কইলে তারা কই জল দিব, আইয়ে তো বুঝতে পারতে প্রধানে যে আমরা কি মানে কি লিগে সমস্যা লাগে দাঁড়াইছি, সুবিধা পাই না, আমরা কি তার লাগি বুঝা করতেছি, আমরা জল পাইছি না, অথচ রিপোর্ট থেকে আমরা জল পাইলেছি, এটা কোনো কথা? আপনাদের এলাকা কি মানে সাপ্লাই পয়েন্ট আছে বা পানীয় জল? বাকিটা কাজ বন্ধ হয়ে গেছে। এটা কাজ আজকে বন্ধ হইছে না, কবে বন্ধ হইছে? এটা কে লিগে চালু হইলো? ইলেকশনের আগে তারা কথা দিয়েছে যে ইলেকশন শেষ হইলে এটা আমরা চালু দিব, ওখান অবধি কে লিগে চালু হইছে না। আমরা প্রধানকে বারবার কোয়া হইছে জলের জন্য, প্রধান করে রেশন দেয় না। আমরা প্রধানের নাম কি? নেপাল দাস, মানে কাউলিগুড়া কত 3 নম্বর ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, এরপরে ডিএম স্যারের কাছে আমরা লিখিতভাবে দিছি, ব্লকে গিয়ে আমরা লিখিতভাবে দিছি। আমরা এখন অবধি কোনো রেস্টুরেন্ট পাই নাই, আমরা ফুলাফান না জল না খাইয়া মরতেছে। খোয়াই মহকুমার তুলাশিকর ব্লকের হলং মোতাই এডিসি ভিলেজের টেলার 10 পরিবারের মানুষ জল কষ্টে ভুগছে। পানীয় জলে প্রচন্ড সমস্যা চলছে এ প্রান্তিক জনপথে। প্রশাসন নজর দিচ্ছে না 10টি পরিবারের সমস্যার দিকে। খাল, বিল, ডোবা, পুকুর সব শুকিয়ে কাঠের মতো হয়ে গেছে। বৃষ্টির দেখা নেই। গ্রামের মানুষ জানায় নিজেরা নিজেদের মধ্যে থেকে চাঁদা তুলে মোটর কিনেছিলেন। এতে করে কিছুটা সমস্যার সমাধান করা গেলেও এখন আবার সেই মোটরও নষ্ট। অনেক বাড়িতে নিজেদের পয়সায় হ্যান্ড পাম্প, টিউবওয়েল বসানো হয়, কিন্তু এগুলো এখন বেশিরভাগই বিকল হয়ে পড়েছে। কয়েক মাস আগে একটি মিনি ডিপ অয়েল বসানো হয়েছিল। ডিডব্লিউএস দপ্তরের উদ্যোগে ডিপ টিউবওয়েল এখনো 1 ফোঁটা জলের দেখা নেই। তাই বিষয়টি সরকারি নজরে আনতে চায় তারা। প্রায় 2-1 বছর চলছে, একটা মিনি ডিপ টিউবওয়েল দিয়েছিল এটা সরকারিভাবে, কিন্তু এখন গত চৈত্র মাসের আগে এটা হয়েছিল, কিন্তু এখন শুধু লাগাই গেছে, কিন্তু জলের ব্যবস্থা হয়েছে না, কোনো পাইপ লাইন নাই, কিচ্ছু নাই। কিন্তু এই পাড়াটার মধ্যে 7 পরিবার আছে, 7 পরিবারের মধ্যে ওই জলের সমস্যা। এখন এই মিনি ডিপ টিউবওয়েল একটা দিচ্ছে, মানে ডিপ টিউবওয়েল মেরামো মেশিন আনিয়া এইখানে পাইপ লাইন করলে উন্নত ধরনের একটা পাইপ দিয়া যদি জলের সমস্যা পাইপ লাইনটা দিই, তাহলে আমরা একটা সমস্যা, জলের সমস্যাটা দূর। আর এখন আপনারা মানে পানীয় জলটা কইতে আনতেছেন? আমরা তো এটা ওই হ্যান্ড পাম্প আসলো একটা, এখান থেকে এমনি এই বিষয়ে দপ্তরের সাথে আলোচনা করছিলেন নি?
ওইখানে পঞ্চায়েত অফিসে গিয়া জানাইছি এটা হয়েছে না কেরে কই এটা হইব কন্ট্যাক্ট গাড়ি বলে এটা কই ব্যাগিয়া গেছে এইভাবে কত হইতে এই জায়গার নাম কি কয়? হলমটাই আপনাদের ব্লক কি তুলাসীকর? তুলাসী সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ল 2 কুখ্যাত মানব পাচারকারী সহ এক বাংলাদেশি নাগরিক। তাদের বিরুদ্ধে তদন্তে নেমেছে পুলিশ। দীর্ঘ 8 মাস আত্মগোপন করে অবশেষে সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ল 2 কুখ্যাত মানব পাচারকারী সহ এক বাংলাদেশি নাগরিক। উল্লেখ্য, উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এখন মানব পাচারকারীদের দখলে। মাঝে মধ্যেই তারা ধরা পড়লেও পুলিশের মদতে অধিকাংশই পার পেয়ে যাচ্ছে। গত 8 মাস পূর্বে অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে বিভিন্ন এলাকায় বসবাস করে ফের দালাল মারফত নিজ দেশে ফিরে যাওয়ার পথে অবশেষে সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ল এক বাংলাদেশি নাগরিক। ধৃত ব্যক্তির নাম শেখ মোহাম্মদ রুখন মিয়া, বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার গৌরীশঙ্কর পোষাইনগর এলাকায়। আটক করা হয়েছে কুখ্যাত 2 মানব পাচারকারী যথাক্রমে সুশীল দাস ও সন্দীপ দাসকে। পুলিশ সূত্রে খবর, ধৃত 2 মানব পাচারকারী বিগত কিছুদিন পূর্বেও একই অভিযোগের ভিত্তিতে আটক করা হলেও কোনো এক অদৃশ্য কারণে তারা রেহাই পেয়ে যায়। স্থানীয় বিশ্বস্ত সূত্রে খবর, এখনো পুলিশের দুর্বল মনোভাবের কারণে পার পেয়ে যেতে পারে ধৃতরা। আরও জানায় যায় যে ধৃত পিতা পুত্র সীমান্ত এলাকায় বসবাসরত বাড়ি হওয়ার ফলে দীর্ঘদিন ধরে মানব পাচার সহ বিভিন্ন নেশা সামগ্রী এবং গবাদি পশু পাচার করে আসছে। মঙ্গলবার ধৃত বাংলাদেশিকে কদমতলা থানায় তুলে দেয় রানীবাড়ি স্থিত এই কোম্পানির 97 নং ব্যাটালিয়নের জওয়ানরা। এদিকে স্থানীয় পুলিশ ধৃত বাংলাদেশের বিরুদ্ধে 23/25 নম্বরে ও 143(2) BNS 2023 এবং 1967 সালের পাসপোর্ট আইনে 3/12 এক ধারায় একটি মামলা রুজু করেছে। তাদের জেলা আদালতে সোপর্দ করা হবে বলে জানা যায়। বিএসএফ জি ব্রাঞ্চ ইউপি রানীবাড়ি তারা গতকাল 12টার কাছাকাছি তারা ধর্মনগর আইসবিটির থেকে একজন বাংলাদেশিকে আটক করে। তখন তারা সেখানে তার স্পট ইন্টারভিউশন তারা জানতে পারে যে সে আমাদের করমতলা এরিয়ার বজেন্দ্রনগর গ্রামের একটি এরিয়া দিয়ে সে এখানে প্রবেশ করেছিল আপনার আগস্ট 2024-এ, যখন বাংলাদেশে একটু সমস্যা তৈরি হয়েছিল ওই সময়ে। তারপর বিএসএফ আমাদেরকে রাত্রে কল করে এবং আমরা যাই। তার বাড়ি নাম হচ্ছে শেখ মোহাম্মদ রুখন মিয়া। তার বাড়ি হচ্ছে আপনার বাংলাদেশের এই কী বলে কুলাউড়া থানার মৌলভীবাজার গ্রামে। মোহাম্মদ রুকন মিয়া, বাড়ি কোন জায়গা? লৌরা কুশাইনগর। ভারতে আমি এসি বাংলাদেশের দোলাল দরিয়া হাসিনা আমাদের প্রধানমন্ত্রী যখন থাকে তখন এরপরে 15-20 দিন করে শ্রমিক লীগ দেখলাম যে দেশের যে অবস্থা শুরু হয়েছে হয়তো মোটাও বাড়ি যায়, তার কারণে আমি এই দেশে মানে সরকার পতনের পরে থাকতে পারতেছে না, থাকতে পারতেছি মানে অনেক এই যখন বাইরে। তুমি কোন দলের ছিলে? আমি আওয়ামী লীগ শ্রমিক লীগ। কবে এসছো ভারতে? আমি সরকার পতনের 15-20 দিন করে যাই, আজকে 6.5 মাস ভারতে আসো। দালালটা কত দিয়ে ঢুকছো? দালালে নিজে আমার এসে 25,000 টাকা বলল যে 25,000 টাকা দিবে আমি তোমার পার করবো। এর বাদে আমার বলল যে আরও তুমি ইন্ডিয়ান টাকা মানে ইয়ে নিতে আইনে কত নিতে মহিলাম টাকা 30,000 বাদে 35,000 আসেন দিলাম। দেওয়ার পরে আমার 2,000 দিয়া বলল যে তুমি 2 দিনের ভিতরে পাইবা, তুমি ধর্মনগর টাকা পাঠাই টাকা তো আর্জেন্ট মিলিয়ন না ওই আর পাঠাইছে না। 2 দিন আমি ওখানে করছি তখন পাইছি না, তখন আমি 2 দিন কাজ করিয়া কাজ করিয়া বলতো ফের পাস হইয়া স্যার আমি মানে পুরানো ইউজ বাদের জন্য ইয়ত গেছি কাতারখান দিচ্ছি ঢুকছো কোন দিক দিয়ে? কোন বর্ডার দিয়ে? ঢুকছে ফুলতলার ওই দিকে বড় এখান দিয়ে পড়ে সময় বড় এখান দিয়ে পুলিশ তোমার কই থেকে তুলে নিয়ে এসেছে? ম্যাচ কালকে তোর পুলিশে ধরছে, বিএসএফ ধরছে। বিএসএফে ধরছে। এদিকে ধৃত বাংলাদেশি নাগরিক জানায় 35,000 টাকার বিনিময়ে উত্তর জেলার সীমান্ত দিয়ে সে ভারতে প্রবেশ করেছে। তবে সে সঠিক সীমান্তের নাম বলতে পারছে না। কখনো বলছে রাগনা, আবার কখনো বলছে ব্রজেন্দ্রনগর সীমান্তের কথা বলে সে। তবে ব্রজেন্দ্রনগর সীমান্ত দিয়েই ওই 2 জন দালাল মারফত পার হওয়ার সম্ভাবনা প্রবল। অপরদিকে পুলিশ বলছে সন্দেহভাজন এক কাণ্ডে জড়িত 2 ব্যক্তিকে আটক করেছে মানব পাচারের সন্দেহে।
শান্তন টিভি। ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআইএম এর মাদুরাই তামিলনাড়ুতে সর্বভারতীয় সম্মেলনকে সামনে রেখে এক কর্মসূচির আয়োজন করা হয়। সিপিআইএম সদর দপ্তরে হয় এই কর্মসূচি। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা সহ অন্যান্যরা। প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা বলেন, ডান বাম বিচ্যুতির বিরুদ্ধে লড়াই করে সিপিআইএম বড় হয়েছে। তার উপর আজ বর্তমান পরিস্থিতির নিরিখে সিপিআইএম এর উপর কঠিন দায়িত্ব। দেশে সাম্প্রদায়িক কর্পোরেট থেকে যে আঁতাত চলছে তার থেকে কিভাবে মানুষকে মুক্তি দেওয়া যায় তার কৌশল নেওয়া হবে আজকের এই সম্মেলন থেকে। তিনি বলেন, সাম্প্রদায়িক ও কর্পোরেট থেকে মুক্ত করার জন্য দেশে বিরোধীদের ঐক্য গড়ে তুলতে হবে বলে জানান তিনি। এদিকে এই সর্বভারতীয় সম্মেলনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে এক কর্মসূচির আয়োজন করা হয়। রাজধানীর সিপিআইএম পশ্চিম জেলা কমিটি অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সদর জেলা কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলি। তিনি দলীয় পতাকা উত্তোলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। গোটা রাজ্যের অন্যান্য মহকুমাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 24তম পার্টি কংগ্রেস এই বছর মাদুরাইতে অনুষ্ঠিত হয়। মাদুরাইতে পার্টি কংগ্রেস উপলক্ষে সিপিআইএম খোয়াই জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পার্টির নেতৃত্বরা। কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী 24তম সম্মেলন হবে। আমরা যখন এখানে পতাকা উত্তোলন করছি, মাদুরাইতে পতাকা উত্তোলন হচ্ছে, গোটা দেশের যেখানে আমাদের পার্টি অফিস আছে সর্বত্র আমরা পতাকা উত্তোলন করে এই কমিউনিস্ট আন্দোলনে যে সমস্ত সংগ্রামী বন্ধুগণ তাদের আত্মবলিদান করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এখানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করেছি। তাদের স্মৃতিতে আমরা নীরবতা পালন করেছি। আমাদের এই কংগ্রেসে রাজনৈতিক প্রস্তাব নিয়ে আলোচনা হবে। যে প্রস্তাব খসড়া আকারে আমাদের মধ্যে ইতিমধ্যেই আমরা পেয়েছি, এই প্রস্তাবের উপরে আলোচনান্তে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি সহ আলোচনান্তে আগামী 3 বছর আমাদের রণকৌশল কি হবে তা নির্ধারিত হবে এবং সম্মেলনের সমাপ্তিতে গৃহীত রাজনৈতিক প্রস্তাব নিয়ে পরবর্তী সময়ে আমাদের মধ্যে রিপোর্টিং হবে। তাই আমি শুধু এটাই বলবো, শত লক্ষ শহীদের আত্মবলিদানের মধ্য দিয়ে মতাদর্শগতভাবে ডান বাম বিচ্যুতির বিরুদ্ধে লড়াই করে সিপিআইএম বড় হয়েছে। আজকে এমন একটা সময়ে আমাদের পার্টির 24তম কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে, যে দিনে দাঁড়িয়ে বিশেষভাবে স্মরণ করতে হয় সদ্য প্রয়াত আমাদের পার্টির সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরিকে। কমরেড সীতারাম ইয়েচুরির প্রয়াণের পর প্রকাশিত বিভিন্ন লেখা এবং প্রবন্ধ থেকে আমরা জানতে পারি, যখন 24তম পার্টি কংগ্রেসের প্রস্তুতি চলছে, আভ্যন্তরীণ প্রস্তুতি চলছে আমাদের পার্টির, তখন সীতারাম ইয়েচুরি এই কাজের সাথে নিজেকে যুক্ত করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে পার্টি কংগ্রেসের মঞ্চে তিনি উপস্থিত থাকতে পারেননি, উনি প্রয়াত হয়েছে। হবে 5 দিন ব্যাপী সম্মেলনের মঞ্চে, তার খসড়া সম্মেলনের 2 মাস আগেই প্রকাশিত হয়েছে। সাধারণ মানুষ, পার্টি সভ্যদের কাছে এই খসড়া তুলে দেওয়া হয়েছে। তাতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে এই সময়ের মধ্যে আমাদের পার্টির সামনে সবচেয়ে বড় কাজ হচ্ছে সাম্প্রদায়িক আরএসএস এবং বিজেপিকে পরাস্ত করা, এবং যে প্রতিক্রিয়াশীল দক্ষিণপন্থী শক্তির মদতে আজকে আমাদের দেশে সরকার চলছে তাদেরকে কোণঠাসা করবার জন্য পার্টিকে সর্বাত্মকভাবে আমাদের শক্তি নিয়োগ করতে হবে। দীর্ঘ 32 বছর পর সরকারের উন্নয়নমূলক কাজ প্রবেশ করল বাধারঘাট বিধানসভার অন্তর্গত সিদ্ধি আশ্রম পুলিশ পাড়ায়। ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নে নবনির্মিত রাস্তা পেয়ে এলাকার 8 থেকে 80 প্রত্যেক নাগরিকের চোখে মুখে উচ্ছ্বাস। তবে এই সুফল পেতে এলাকাবাসীকে অপেক্ষা করতে হয়েছে 7 বছর।
যা কল্পনাতেও ভাবা যায় না। মিছিল মিটিং করে আন্দোলন না করলেও এলাকার বিধায়িকাদের কাছে বারংবার যেতে হয়েছে এলাকাবাসীকে। অবশেষে মিলল তথাকথিত সুফল। জানা যায় 1992 সালে এই রাস্তা শেষবারের মতো মেরামত করেছিলেন বাদারঘাট এলাকার তৎকালীন বিধায়ক দিলীপ সরকার। এত বছর পর সম্প্রতি এই রাস্তা পুনরায় মেরামত করে পিচ দিয়ে দিলেন। বুধবার বিধায়িকা পরিদর্শনে গেলে এলাকার মানুষ তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানায়। দীর্ঘ সময়ের পর রাস্তা হলেও মুখে হাসি ফুটেছে এলাকাবাসীর, কারণ সুশাসনেও দীর্ঘ বছর বঞ্চিত ছিল এলাকার মানুষ। বছরের পর বছর রাস্তাতে বেহাল দশায় পরিণত হয়ে থাকলেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিভিন্ন সময় ছোটখাটো যান দুর্ঘটনাও সংঘটিত হয়েছে। গ্রামবাসীর কথা, এলাকার কোনো কালই বিধায়ক কর্ণপাত করেনি। মানুষের যন্ত্রণা চরমে উঠেছিল। অবশেষে রাস্তা হওয়ায় মানুষের সমস্যা সমাধান হয়েছে বলে প্রত্যাশা এলাকার বিধায়িকারও। তবে রাস্তাটি আরও বহু বছর আগে সংস্কার করা জনপ্রতিনিধিদের প্রধান কাজ ছিল, কারণ জনগণের পয়সা দিয়ে রাস্তা সংস্কার করবে সেটাই স্বাভাবিক। অথচ এলাকার জনপ্রতিনিধিদের ভাবমূর্তি এমন ছিল যেন তাদের নিজের পকেটের পয়সা দিয়ে জনগণের রাস্তা সংস্কার হবে। যাই হোক, শেষ পর্যন্ত দাবি পূরণ হলো এলাকাবাসীর। একটা রাস্তা করার জন্য এত সুন্দর সংবর্ধনা দেওয়া হয়। আমি প্রায় 2 বছর হয়ে গেছে এখানে বিদায়িকা হতে পেরেছি। সেটা হতে পেরেছি শুধু আপনাদের আশীর্বাদ আছে বলেই। আমার দ্বারা এখানে সম্ভব হতো না আপনাদের এই রাস্তাটা করে দেওয়ার জন্য, যদি আপনারা আমাদেরকে আশীর্বাদ না করতেন। সত্যি আমি গর্ববোধ করছি। আমার সঙ্গে সঙ্গে আমার প্রয়াত বড় ভাই দিলীপ সরকারের নামও এখানে উঠে এসছে, কারণ 32 বছর পূর্বে এখানে একটা রাস্তা করা হয়েছিল। আমি এখানে 2 বার এসেছি। এখানে এসে দেখতে পেয়েছি রাস্তার যে অবস্থা। তখন স্বপন বণিক আরো অন্যান্যরা আমাকে বলেছে রাস্তাটা করার জন্য। আমি তৎক্ষণাৎই রাস্তাটা করার জন্য উদ্যোগ নিচ্ছি এবং রাস্তাটা আমি করতে পেরেছি। তার জন্য এখানে আজকে যারা আমাকে সংবর্ধনা দিয়েছেন, আমি ভাবতে পারিনি যে কাজের মধ্যে এত আনন্দ পাওয়া যায়। আমি করেছি, আমার বড় ভাই আরো অন্যখানেও যখন করেছি দেখছি যে দাদা করার পরেই আমি আবার এত বছর পরে এই রাস্তাটি করতে পেরেছি। মঙ্গলবার সোনামুড়া মহকুমার পৃথক 2টি স্থানে দুষ্কৃতীদের রোষানলে শিকার হয়েছে 2 জন কর্মরত সাংবাদিক। সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার, গালিগালাজ, অভব্য আচরণ করা ছাড়াও 2টি ক্ষেত্রে 2 জন সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছে দুষ্কৃতিকারীরা। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে এই 2 জন সাংবাদিক। ঘটনার বিবরণ জানিয়ে পৃথকভাবে মেলাঘর ও কমলচোরা থানায় অভিযোগ জানিয়েছে সাংবাদিকরা। দুষ্কৃতীদের রোষানলে শিকার হওয়া মহকুমা প্রবীণ 2 সাংবাদিক হলেন সঞ্জয় আচার্যী ও বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি তথা সাংবাদিক প্রভাত ঘোষ। আমি মেলাঘর বাজারের পত্রিকাগুলো আমি বিলি করি নিজেই। আজকেও অন্যান্য দিনের মতো বিলি করতে যখন আমি যাচ্ছি, ঠাকুরপাড়া চৌমুহনীতে একটি দোকানের সামনে এই কান্তি সরকার, যার বাড়ি কালীকৃষ্ণনগর যাত্রাপুর থানার অধীনে, উনি আমার পিছনে কেমন চিনতে পারছেন কি না আমি কোনো জবাব ওনাকে দিইনি। আমি আমার কাজ করছি, উনি আমার পিছু পিছু আসছে, আমার একটা খবর করতে হবে, এই নানান ধরনের পিঞ্চিং কেটে কথাবার্তা বলছে। আমি তারপরেও সারাদিন, কিন্তু এরপরে উনি আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ আরম্ভ করেছে। তখন আমি এটা প্রতিবাদ করেছি। কেন এরকম করছেন সেটা বলছি। উনি আমাকে দেখে নেবে, প্রাণনাশ করবে। সকাল অনুমান 10টা নাগাদ উনি যখন পত্রিকা বিতরণ করছিলেন, ওই মুহূর্তে ঠিক ঠাকুরপাড়া চৌমুহনী এলাকায় ওনাকে একজন লোক, শ্রী কান্তি সরকার, বাড়ি হচ্ছেন গিয়ে কালীকৃষ্ণনগর যাত্রাপুর পিএসের আন্ডারে, ওনার সাথে খুব খারাপ ব্যবহার করেছেন এবং ওনাকে হুমকি দিয়েছেন, প্রাণনাশের হুমকি দিয়েছেন, এই ধরনের কমপ্লেন করেছেন। অ্যাকর্ডিংলি ওনার কমপ্লেন আমরা রিসিভ করি এবং আইনত ব্যবস্থা যত রকমের প্রয়োজনীয় নেওয়ার এটা আমরা নেব। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।